প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের গতদিন আমরা সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্সের ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ভ্যালুস, ল, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এই চারটা টপিক ছিল, যদিও আমাদের মূল ফোকাসটা ছিল ল এর উপরে। আজকে আমরা ফিফথ চ্যাপ্টার, দ্যাট মিনস পঞ্চম অধ্যায়ের তিনটা টপিকস আছে। কি কি? অধিকার, কর্তব্য এবং মানবাধিকার, রাইটস, ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস। এই টপিকসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি রাইটসে। কোথায় আসবো? রাইটস, অধিকার মানে নাগরিক অধিকার। নাগরিক অধিকার কি? নাগরিক অধিকার হলো কতগুলো অধিকারের সমষ্টি, যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংবিধানে সন্নিবেশিত। এই নাগরিক অধিকারগুলো ছাড়া একজন ব্যক্তি তার জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না। সেই সাথে সাথে যেমন একজন নাগরিক কিছু অধিকার ভোগ করছে, তাকে কিন্তু কিছু তার কিছু করণীয় থাকে, যেটাকে আমরা কর্তব্য বলি। মানে একজন নাগরিক অধিকার ভোগ করার পাশাপাশি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যেটা করবে ওটাই হবে তার কর্তব্য। আর মানবাধিকারটা কি? মানবাধিকার হলো একজন ব্যক্তি সমাজ জীবনে বা রাষ্ট্রীয় জীবনে যে অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে, সেটাই হলো মানবাধিকার। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, মৌলিক অধিকারই কিন্তু মানবাধিকারের মূল ভিত্তি। এখন রাইটস, অধিকারকে কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা প্রথমে আসি প্রফেসর বার্কারের সংজ্ঞায়। বার্কার কি বলেছেন? রাইটস আর দোজ নেসেসারি কন্ডিশনস অফ দ্য গ্রেটেস্ট পসিবল ডেভেলপমেন্টস, অফ দ্য ক্যাপাসিটিস অফ মোস্ট ইন্ডিভিজুয়ালস হুইচ আর সিকিউরড, সংরক্ষিত অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য স্টেট, রাষ্ট্র কর্তৃক, তাই না? এটা যদি আমরা বাংলা করি তাহলে আমরা কি বলবো? নাগরিক অধিকার হলো সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ, তোমরা একটু খেয়াল করে দেখবে, সর্বাধিক পরিমাণ বাহ্যিক বা সেই সব বাহ্যিক সুযোগ সুবিধা যেগুলো কে নিশ্চিত করবে? রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। খেয়াল করো প্রফেসর বার্কার কি বলেছেন। এটা কিন্তু আমরা কার সঙ্গে লিখলাম? প্রফেসর বার্কার। উনি কি বলেছেন? যে রাইটস আর দোজ নেসেসারি কন্ডিশনস অফ দ্য গ্রেটেস্ট পসিবল ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপাসিটিস অফ মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিক সংখ্যক, তাই না? হুইচ আর সিকিউরড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য স্টেট। নাগরিক অধিকার হলো সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সেই সব বাহ্যিক সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং কি সংরক্ষিত। ওকে, তোমরা সংখ্যাগুলো কিন্তু অবশ্যই লিখবে। এবার আসি আমরা আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর লাস্কি, তাই না? According to Professor
সংক্ষেপে লিখি আমরা লাস্কি। উনি কি বলেছেন, আমরা কিছু সংজ্ঞা বাংলা এবং কিছু সংজ্ঞা ইংলিশে লিখবো। আমরা এটা বাংলায় লিখি যে অধিকার হলো সমাজ জীবনের সেই সকল অবস্থা যেগুলো ব্যতীত ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব নয়। কি বলছেন? সম্ভব নয়। খেয়াল করো, অধিকার হলো সমাজ জীবনের সেই সকল অবস্থা যেগুলো ব্যতীত ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব নয়। তিনি আরো কি বলেছেন? আরো বলেছেন যে এভরি স্টেট, আমরা যদি এভাবে লিখি, এভরি স্টেট ইজ known, known by the rights, by the rights that it maintains মানে প্রত্যেক রাষ্ট্র কিভাবে পরিস্থিতি পায় তার অধিকারের দ্বারা। কি বলছেন? এভরি স্টেট ইজ নোন বাই দ্য রাইটস দ্যাট ইট মেইনটেইনস। ওকে, আমরা তাহলে অধিকার বলতে কি বুঝবো? অধিকার বলতে কিন্তু মানুষ যা খুশি তা কিন্তু করতে পারবে না। অধিকার পৌরনীতি ও সুশাসনের ক্ষেত্রে অধিকার শব্দটা একটু ভিন্নভাবে ব্যবহৃত হয়। কেমন? যে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কোনো কিছু করবে, ভালো কথা, কিন্তু সেটার অবশ্যই সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে। সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলে সেটা অধিকারের গ্রহণযোগ্য সংজ্ঞায় পড়বে না। ওকে, আমরা অধিকারের ক্লাসিফিকেশন দেখি। কি দেখব? শ্রেণী বিভাগ। আমরা যদি এইভাবে লিখি রাইটস, রাইটসকে প্রথম পর্যায়ে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো নৈতিক, মোরাল। আমরা কি বলছি? মোরাল মানে নৈতিক দায়িত্ব। আর একটা কি বলছি? একটা মোরাল, আর একটা কি লিগাল। লিগাল মানে আইনগত। এই দুইটা ভাগ। এই লিগাল আবার তিন ভাগে বিভক্ত। লিগাল কয় ভাগে? তিন ভাগে। একটা হলো সোশ্যাল, আরেকটা কি পলিটিক্যাল, আরেকটা হলো ইকোনমিক। খেয়াল করো, আমরা ভাগটা একটু দেখি। ওকে, আমাদের প্রথম পর্যায়ে রাইটসটাকে, অধিকারকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হলো মোরাল রাইটস মানে নৈতিক দায়িত্ব, নৈতিক অধিকার, আর একটা হলো আইনগত অধিকার, লিগাল। ওকে, এই লিগাল রাইটস আবার থ্রি টাইপস। একটা হলো সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমি। এখন আসি আমরা মোরাল অধিকার কি? মোরাল রাইটস, তাই না? বা আমরা বাংলায় কি বলবো? নৈতিক
অধিকার। তোমরা একটু খেয়াল করবা, নৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি? মানুষের নীতিবোধ, নৈতিকতা থেকে যে অধিকারটা মানুষ ভোগ করে সেটাই হলো নৈতিক অধিকার। এর ভিতর কি কি আসতে পারে? যেমন ভিখারি ভিক্ষা পাওয়ার অধিকার, ভিখারির ভিক্ষা পাওয়ার অধিকার, এটা কিন্তু নৈতিক। কেউ যদি ভিক্ষুককে ভিক্ষা না দেয় তাহলে কিন্তু ভিক্ষুক কি বিদ্রোহ করবে না, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কি গালমন্দ কিন্তু থাকবে তার জন্য। ওকে, এখন দেখো আর কি কি থাকতে পারে। যেমন প্রতিবেশীর কাছ থেকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারি, এটা কিন্তু নৈতিক অধিকারের মধ্যে। প্রতিবেশী নিকট থেকে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার যেটা বলি আমরা, তাই না? মানে সুব্যবহার প্রাপ্তির অধিকার, তাই না? আমরা সংক্ষেপে লিখি, একটু বুঝে নিও। আর কি হতে পারে নৈতিক অধিকারের মধ্যে? কি কি হতে পারে? শিক্ষক হিসেবে ছাত্রদের যে রেসপেক্ট, সম্মান, ছাত্রদের কাছ থেকে ছাত্রছাত্রী, আমরা সংক্ষেপে লিখলাম, শুধু ছাত্র লিখে ফেলেছি, ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের সম্মান লাভের অধিকার, তাই না? এই টাইপের অধিকারগুলো কিন্তু আমরা কি বলছি? নৈতিক অধিকার। ওকে, এখন আমরা আসি আইনগত অধিকার। আমরা অধিকারকে প্রথমে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো নৈতিক, একটা হলো আইনগত। আইনগত অধিকারে কি কি থাকবে আমরা একটু লিখি। লিগ্যাল রাইটস, খেয়াল করো, এই আইনগত অধিকারের মধ্যে কি কি থাকতে পারে? আমরা যদি বলি সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, আইনগত অধিকারগুলো কিন্তু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। ওকে, আর কি কি থাকতে পারে? চলাফেরার অধিকার। আর কি কি থাকতে পারে? বাক প্রকাশের, বাক স্বাধীনতা, তাই না? বাক স্বাধীনতা অধিকার, এগুলো সব কিন্তু আইনগত অধিকার, তাই না? সংবাদপত্রের অধিকার, তাই না? এই ধরনের আরো অনেক অধিকার আছে, তোমরা একটু দেখে নিও। এইবার আসি আমরা আইনগত অধিকারের যে দুটা ভাগ ছিল, তাই না? সামাজিক অধিকার মানে সোশ্যাল, পলিটিক্যাল, আর কি ইকোনমিক। সোশ্যাল অধিকারের মধ্যে কি কি ছিল? জীবন ধারণের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, সোশ্যাল রাইটস। কি কি আছে? জীবন ধারণের অধিকার, তাই না? জীবন ধারণের অধিকার। আর কি কি আছে? সম্পত্তি লাভের অধিকার, আর কি কি আছে বলো, দু একটা বলো, তোমরা নাই সামনে। চুক্তি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, চুক্তি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, তাই না? আর কি কি আছে? সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, ধর্মীয় অধিকার, হ্যাঁ, সভা সমিতির অধিকার, ধর্মীয় সভার অধিকার,
এগুলো কিন্তু সব সামাজিক, তাই না? ধর্মীয়, সবার অধিকার, আরো কিছু অধিকার আছে সামাজিক অধিকারের মধ্যে যেগুলো পড়ে, এগুলো তোমরা বই নিশ্চয়ই সবার কাছে আছে, তোমরা বইতে একটু দেখে নিও। আমরা মূলত অধিকারের যে টাইপ ক্লাসিফিকেশন একটু দেখার চেষ্টা করছি। ওকে, আমরা এবার আসি রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার, তাই না? পলিটিক্যাল রাইটস। রাজনৈতিক অধিকারের মধ্যে কি কি থাকতে পারে? যেমন স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, তাই না? স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। আর কি কি থাকতে পারে? নির্বাচনের অধিকার, নির্বাচনের অধিকার। আর কি কি থাকতে পারে? আমাদের অনেক নাগরিক কিন্তু বিদেশে অবস্থান করে, বিদেশে থাকা অবস্থায়, বিদেশে থাকা অবস্থায় নিরাপত্তার অধিকার, নিরাপত্তার অধিকার। আর কি কি আছে? আমরা বলছি স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, নির্বাচনের অধিকার, বিদেশে থাকা অবস্থায় নিরাপত্তার অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার। আর কি কি অধিকার আছে রাজনৈতিক অধিকারের মধ্যে? সরকারের ভালো মন্দ কাজের সরকারের ভালো মন্দ কাজের কি তারা কি করে? তারা খারাপ কাজ হইলে সমালোচনা করে, ভালো কাজ হইলে কি করে? বাহবা দেয়, বা সরকার ঠিক মতো দেশ চালাতে পারছে এই ধরনের তাদের একটা ধারণা তৈরি হয়, তাই না? আর কি কি আছে? সরকারি, এটা শেষ করি নাই, সরকারের ভালো মন্দ কাজের মূল্যায়ন করার অধিকার, মূল্যায়ন করার অধিকার। আর কি কি আছে? আমরা যদি একটু উপর থেকে মুছে ফেলি, সরকারি চাকরি লাভের অধিকার, চাকরি লাভের অধিকার। আর কি কি আছে? স্থায়ীভাবে বসবাস করার অধিকার। কি বলছি? স্থায়ীভাবে বসবাস করার অধিকার। এগুলো কিন্তু রাজনৈতিক অধিকার। দেখবা প্রত্যেকটা দেশে কিছু কিছু সময় আমরা পলিটিক্যাল আনরেস্ট বা রাজনৈতিক অস্থিতিশীলতা দেখতে পাই। সেসব ক্ষেত্রে কি হয়? যে রাজনৈতিক দলের জনগণ, মানে সরকারি দলের জনগণ, তারা অনেক সময়, এটা ক্ষেত্র বিশেষে আমরা কম দেখে থাকি, যে যারা ক্ষমতার বাইরে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার বা নিপীড়ন করার চেষ্টা করে। যদিও তোমরা জেনে থাকবে যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো কাম্য নয়। ওকে, তাহলে আমরা প্রথমে কি শিখলাম? আইনের দুইটা ভাগ ছিল, সরি, অধিকারের একটা হলো নৈতিক অধিকার আর একটা হলো আইনগত অধিকার। নৈতিক অধিকার কি আমরা একটু জানার চেষ্টা করেছি। তার ভিতরে কি ছিল? ভিক্ষাবৃত্তির অধিকার, ভিক্ষুকেরা ভিক্ষা করে। তারপর ছাত্রদের কাছ থেকে শিক্ষক হিসেবে সম্মান লাভের অধিকার, প্রতিবেশী যারা আছে, নেইবার আমরা যাদের বলি, তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার, এটা নৈতিক। হ্যাঁ, নৈতিকতা বোধ থেকে এগুলো আসে। আর দুই নম্বরে কি ছিল? আইনগত অধিকার। আইনগত অধিকার কিন্তু আমি প্রথমে বলে নিয়েছি যে
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তাই না? রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত, যেমন সম্পত্তির অধিকার, তারপর আর কি কি ছিল, সম্পত্তির অধিকার, স্থায়ীভাবে সংবাদপত্রের অধিকার, তোমার মত প্রকাশের অধিকার, বিভিন্ন ধরনের অধিকার। এবার আসি আমরা আইনগত অধিকারের আবার 3টা ভাগ ছিল। প্রথমে আমরা কি দেখিয়েছি, সামাজিক অধিকার। সামাজিক অধিকারের পরে আমাদের রাজনৈতিক অধিকার, আরেকটা বাকি আছে কি, রাজনৈতিক অধিকার পর ছিল ইকোনমিক, অর্থনৈতিক অধিকার, তাই না? 3 নম্বরে কি ছিল, ইকোনমিক রাইটস, তাই না? খেয়াল করো, ইকোনমিক রাইটস এর মধ্যে কি কি থাকতে পারে, সঠিক মজুরির অধিকার, শ্রমিকদের সঠিক মজুরির অধিকার। আর কি কি থাকতে পারে, জীবিকার অধিকার, আর কি কি থাকতে পারে, অর্থনৈতিক অধিকারের মধ্যে আর কি কি, কর্মের অধিকার, অবকাশ লাভের অধিকার, তাই না? কর্মের অধিকার, অবকাশ লাভের অধিকার, আর কি কি থাকতে পারে, শ্রমিক সংঘ গঠনের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার। এছাড়াও কিছু অধিকার আছে, তোমরা বই দেখবা, বইতে সবগুলো দেওয়া আছে। আর বাসায় যে কাজটা করবা সেটা হলো, আমরা তো এখানে অল্প সময়ের জন্য সংক্ষেপে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, তোমরা বাসায় বই দেখে বিস্তারিত পড়বা। আমরা 3টা টপিক ছিল এখানে, রাইটস, ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস, তাই না? আমরা রাইটস নিয়ে আলোচনা করলাম। এখন অধিকারের কিছু রক্ষা কবচ আছে, মানুষের অধিকার কিভাবে রক্ষা করা যায়, তাই না? আমাদের দেখো, তোমরা জেনে থাকবে যে সংবিধানের বাংলাদেশের যে সংবিধান আছে, এখানের 3য় ভাগ, তোমরা সংবিধান দেখলে বুঝতে পারবে, 3য় ভাগের 26 থেকে 47, এটা আমরা অনুচ্ছেদ বলি, অনুচ্ছেদ। এই 26 থেকে 47 অনুচ্ছেদে কিন্তু কিসের কথা বলা আছে বলতো, মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে, তাই না? এখন দেখো, আমরা বলছি অধিকারের রক্ষা কবচ। কি বলছি, অধিকারের রক্ষা কবচ, সেফগার্ড। সেফগার্ড অফ রাইটস। রক্ষা কবচ বলতে আমরা কি বুঝি, যে রক্ষা করে, তাই না? কিছু কি থাকবে, যেমন আইন। প্রথমে আমরা কি বলবো, আইন। নাগরিকের যে অধিকার, এটা কিন্তু আইন দ্বারা স্বীকৃত, তাই না? রাষ্ট্র কিছু আইনের মাধ্যমে এই অধিকারগুলোকে কি করে, নির্দিষ্ট করে রাখে, যে নাগরিক অধিকারের তো একটা লিমিটেশন থাকবে, তাই না? যে তোমার নাগরিক হিসেবে এই অধিকারগুলো তুমি ভোগ করবে, এটা কিন্তু রাষ্ট্র কর্তৃক কি করা, আমরা বলছি সংরক্ষিত, তাই না? এবং নিয়ন্ত্রিত, এটা আইনের মাধ্যমে। আর কি কি থাকবে, গণতন্ত্র, তারপর তোমার বিচার বিভাগের স্বাধীনতা, কি থাকবে, গণতন্ত্র, ডেমোক্রেসি, তাই না? গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে কিন্তু গণতন্ত্রের মূল সংজ্ঞা কি তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের পড়িয়েছি, যে রাষ্ট্রের মূল ক্ষমতার মালিককে জনগণ। তোমরা আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনে থাকবা, আব্রাহাম লিঙ্কন, উনিও কিন্তু
গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছেন কি? ডেমোক্রেসি ইজ কি বলতো? অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, তাই না? সব জায়গায় কিন্তু তিনি তিনটা জায়গায় পিপুল মানে জনগণের কথা বলেছেন। এই জন্য গণতন্ত্রের মাধ্যমে কিন্তু নাগরিকদের যে অধিকার ওইটা গণতন্ত্রের মাধ্যমে কিন্তু রক্ষা কবচ হিসেবে কাজ করে। আর কি? বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা। তোমরা জেনে থাকবে আমাদের দেশে 1 নভেম্বর 2007 কি করা হয়? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের কি করা হয় বলতো? পৃথক করা হয়। বিচার বিভাগ পৃথক করা হয়, তাই না? এটা কত সালে? 1 নভেম্বর 2007। ওকে, সেইখান থেকে কি হয়? বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, কাজ করতে পারে। এরপরে আসি আমরা আইনের অনুশাসন। কিছু আইনের অনুশাসন আছে যেগুলোর মাধ্যমে নাগরিকদের অধিকারের কি সেফগার্ড হিসেবে কাজ করে। অনুশাসন আর কি কি আছে তোমরা বইতে দেখে নেবে, আমি কয়েকটা লিখছি আর বাদ বাকিটা তোমরা অবশ্যই বইতে দেখবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, স্বতন্ত্রীকরণ। আর কি কি আছে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আর কি কি আছে? সংবাদপত্রের স্বাধীনতা, আরো অনেক সেফগার্ড আছে। তোমরা বই যেহেতু আছে তোমরা দেখে নিও, আমরা ক্লাস বড় করবো না। আজকে আমি এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা বাকি থাকলো কি আমাদের স্বাধীনতা নিয়ে আলোচনা করব। 3rd চ্যাপ্টারে আমি তোমাদের বলে দিয়েছি যে গতদিন কিন্তু স্বাধীনতার উপরে আলোচনা করতে পারি নাই সময় স্বল্পতার জন্য। আজকে আমরা স্বাধীনতা কিভাবে অর্জন করা হয়, স্বাধীনতারও কিছু রক্ষা কবচ আছে, শ্রেণী বিভাগ আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে।